আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে জীবনবিজ্ঞান বিষয়ক কিছু প্রশ্নপত্র এখানে আলোচনা করলাম। আন্ত্রিক গ্রন্থি কোথায় থাকে? আন্ত্রিক গ্রন্থি ক্ষুদ্রান্তে লক্ষ্য করা যায়। ক্ষুদ্রান্তে যে গ্রন্থিগুলো থাকে তাদেরকে আমরা আন্ত্রিক গ্রন্থি বলে থাকি। এখান থেকে যে রস নির্গত হয় তাকে আমরা বলি আন্ত্রিক রস, যা পরিপাকে সাহায্য করে। পরের প্রশ্নটি হলো, পেপটিক গ্রন্থি কোথায় থাকে? পেপটিক গ্রন্থি থাকে আমাদের পাকস্থলীতে। এখানে প্রেকটিক লেখা আছে, প্রেকটিক না, পেপটিক, পয়কার প টয়সি ক, পেপটিক গ্রন্থি। পরের প্রশ্নটি হলো, ভিটামিনের শ্রেণীবিভাগ লেখো। ভিটামিনকে মূলত দুটো শ্রেণীতে ভাগ করা যায়। একটা শ্রেণী হলো ফ্যাটে বা তেলে দ্রবণীয় ভিটামিন এবং অন্য ভিটামিনটি হলো জলে দ্রবণীয় ভিটামিন। তেলে দ্রবণীয় ভিটামিনগুলি হলো ভিটামিন এ, ডি, ই ও কে, এবং জলে দ্রবণীয় ভিটামিনগুলি হলো বি, সি এবং পি। পরের প্রশ্নটি হলো, নিউরন ও নেফ্রন কি? নিউরন স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একককে আমরা বলবো নিউরন। ঠিক তেমনিভাবে বৃক্কের গঠনগত এবং কার্যগত একককে আমরা নেফ্রন বলে থাকি। এখানে যে হাতের লেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের এক বন্ধুর হাতের লেখা, তোমাদের সাথেই পড়ে তারা, কিন্তু প্রশ্নগুলো দেখছি বানান এবং উচ্চারণ অনেকগুলো ভুল লিখেছে। তো যাই হোক, ভুলগুলো সংশোধন করে নেওয়া যাবে এবং সেগুলোকে ঠিকঠাক করে আমরা জানার চেষ্টা করব। পরের প্রশ্নটি হলো, সিটা, প্যারাপোডিয়া, মাংসলপদ এবং নালীপদ কি? ভালো করে দেখো, এইগুলো প্রত্যেকটাই হলো গমনাঙ্গ। সিটা হলো কেঁচোর গমনাঙ্গ, প্যারাপোডিয়া হলো নেরিসের গমনাঙ্গ, মাংসলপদ হলো শামুকের গমনাঙ্গ এবং নালীপদ হলো তারা মাছের গমনাঙ্গ। 18 দাগের প্রশ্নটি হলো, পত্ররন্ধ্র, কাণ্ডরন্ধ্র বা লেন্টিসেল, ভেলামেন কোথায় দেখা যায় ও কাজ কী? পত্ররন্ধ্র এটি পাতায় দেখতে পাওয়া যায়। দুটো রক্ষীকোষ বা গার্ড সেল দিয়ে এটা সীমাবদ্ধ থাকে। এর কাজ হলো বাষ্পমোচনে সহায়তা করা, বাতাস থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানে মুখ্য ভূমিকা গ্রহণ করা এই পত্ররন্ধ্রের প্রধান কাজ। পরের প্রশ্নটি হলো, কাণ্ডরন্ধ্র বা লেন্টিসেল কি? কাণ্ডে এক বিশেষ প্রকারের ছিদ্র বা ফাটল লক্ষ্য করা যায়, যাদেরকে আমরা কাণ্ডরন্ধ্র বা লেন্টিসেল বলে থাকি। উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময়, অর্থাৎ পার্শ্বীয় ভাগে বৃদ্ধির সময় এই কাণ্ডরন্ধ্র বা লেন্টিসেল গঠিত হয়। এর মাধ্যমেও উদ্ভিদ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান করে থাকে। পরের প্রশ্নটি হলো, ভেলামেন। ভেলামেন কি, কোথায় দেখা যায় এবং কাজ কী? ভেলামেন পরাশ্রয়ী উদ্ভিদ যেমন অর্কিড, রাসনা, এই সমস্ত উদ্ভিদের বায়বীয় মূলের বাইরে যে স্পঞ্জের ন্যায় আস্তরণ লক্ষ্য করা যায় তাকে আমরা ভেলামেন বলে থাকি। এই ভেলামেন তাহলে কাদের দেখা যায়? অর্কিড, রাসনা জাতীয় পরাশ্রয়ী উদ্ভিদের বায়বীয় মূলের বাইরে ভেলামেন লক্ষ্য করা যায়। এর কাজ কি? এর কাজ হলো বাতাস থেকে জলীয় বাষ্প শোষণে সহায়তা করা। এবার যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হলো, ম্যালপেজিয়ান নালিকা এবং ম্যালপেজিয়ান কার্পোসল কি? এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে, কিন্তু আমরা গুলিয়ে ফেলি। ম্যালপেজিয়ান নালিকা হলো পতঙ্গের রেচনাঙ্গ, আরশোলার রেচনাঙ্গ, বোলতার রেচনাঙ্গ, পিঁপড়ের রেচনাঙ্গ হলো এই ম্যালপেজিয়ান নালিকা। ঠিক তেমনিভাবে ম্যালপেজিয়ান কার্পোসল তাহলে কি? ম্যালপেজিয়ান কার্পোসল হলো নেফ্রনের একটি অংশ। এই অংশটি নেফ্রনের একেবারে অগ্রভাগে অবস্থান করে। বাহমান ক্যাপসুল এবং গ্লোমেরুলাস একত্রিত হয়ে এই ম্যালপেজিয়ান কার্পোসল গঠন করে। তাহলে তোমরা নিশ্চয়ই ম্যালপেজিয়ান নালিকা এবং ম্যালপেজিয়ান কার্পোসল ভালোভাবে বুঝতে পেরেছ। পরীক্ষায় প্রশ্ন আসলে নিশ্চয়ই তোমরা সঠিকভাবে লিখতে পারবে বলে আমি আশা রাখি। এই প্রশ্নটি হলো, আলোক দশা এবং অন্ধকার দশার পার্থক্য। আলোক দশা, যে দশায় আলোর প্রয়োজন হয় তাকে আলোক দশা বলা হয়,
আর যে দশায় আলোর প্রয়োজন হয় না তাকে অন্ধকার দশা বলা হয়। আলোক দশা সালোক সংশ্লেষের প্রথম পর্যায়, অন্ধকার দশা সালোক সংশ্লেষের দ্বিতীয় পর্যায়। আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে সম্পন্ন হয় এবং অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে সম্পন্ন হয়ে থাকে। আলোক দশার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি হল সূর্যের আলো, ক্লোরোফিল, জল, NADP প্লাস আয়ন, ADP এবং অজৈব ফসফেট। অন্ধকার দশার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি হল কার্বন ডাইঅক্সাইড, RUDP বা RUBP, রাইবোলোজ বিসফসফেট বা রাইবোলোজ ডাইফসফেট, ATP এবং NADPH অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট। আলোক দশায় উৎপন্ন পদার্থ হল ATP এবং NADPH। অন্ধকার দশায় উৎপন্ন পদার্থ হল C6H12O6 অর্থাৎ গ্লুকোজ। পরীক্ষায় এই পার্থক্যগুলো যদি আসে তাহলে আমরা যদি এইগুলোই লিখি তাহলে নিশ্চয়ই আমরা ভালো নাম্বার পাবো আশা রাখি। পরে যে প্রশ্নটি আছে সেখানে কিছু কোষীয় অঙ্গাণুর নাম দেওয়া আছে, তাদের কাজ কোন কোষে থাকে এবং পর্দা সংখ্যা লিখতে বলা হয়েছে। রাইবোজোম, রাইবোজোম কোন কোষে থাকে না উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই রাইবোজোম লক্ষ্য করা যায়। এই রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। এটি একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। পরের প্রশ্নটি আছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কোন কোষে থাকে না কেবলমাত্র প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। এই সেন্ট্রোজোম হলো একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। এই সেন্ট্রোজোমের কাজ কি? এই সেন্ট্রোজোম কোষ বিভাজনে সহায়তা করে, অর্থাৎ যখন কোষ বিভাজন হয় তখন কোষ বিভাজনের সময় বেম তন্তু গঠনে সাহায্য করে এই সেন্ট্রোজোম। গলগি বডি উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই লক্ষ্য করা যায়। এটি নিউক্লিয়াসের কাছে দেখতে পাওয়া যায়। এটা দেখতে অনেকটা ব্যাগের মতন হয়ে থাকে। এটি একটি একক পর্দাবৃত কোষীয় অঙ্গাণু। কোষ রস ক্ষরণ করাই হলো এই গলগি বডির প্রধান কাজ। এর পরের প্রশ্নটি হলো ER বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই লক্ষ্য করা যায়। এটি একটি একক পর্দাবৃত কোষীয় অঙ্গাণু। কোষের অন্তঃকঙ্কাল গঠন করাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান কাজ। পরের প্রশ্নটি হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই লক্ষ্য করা যায়। এটি একটি দ্বি একক পর্দাবৃত কোষীয় অঙ্গাণু। এটি কোষের সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হলো ATP উৎপাদনে সাহায্য করা, অর্থাৎ শক্তি উৎপাদনে সাহায্য করা। যেহেতু মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে সাহায্য করে সেই কারণে একে শক্তিঘর বলা হয়ে থাকে। প্লাস্টিড, এটি উদ্ভিদ কোষে লক্ষ্য করা যায়। এটি একটি দ্বি একক পর্দাবৃত কোষীয় অঙ্গাণু। উদ্ভিদের বর্ণ গঠনে সহায়তা করা, সালোক সংশ্লেষে সহায়তা করা এবং বিভিন্ন প্রকার খাদ্য সঞ্চয়ে সহায়তা করা এই প্লাস্টিডের প্রধান কাজ। প্লাস্টিডের কাজ তাহলে কি দেখলাম? উদ্ভিদের রং অর্থাৎ বর্ণ গঠনে সাহায্য করা, সালোক সংশ্লেষে সাহায্য করা এবং খাদ্য সঞ্চয়ে সাহায্য করা। পরের প্রশ্নটি হলো F1 দানা কি? F1 দানার পুরো কথা হলো ফার্নান্ডেজ মোরান একক। এটি কোথায় দেখতে পাওয়া যায় না এটি মাইটোকন্ড্রিয়ার কিস্টির অন্তঃপ্রাচীরে লক্ষ্য করা যায়। এটি দেখতে অনেকটা ব্যাডমিন্টন ব্যাটের মতন। এর তিনটি অংশ লক্ষ্য করা যায়। ব্যাডমিন্টনের ব্যাটের মতন অংশটাকে বলা হয় মস্তক, তারপরে হাতলের মতন অংশটাকে বলা হয় গ্রীবা এবং নিচের অংশটাকে বলা হয় ফুট। পরের প্রশ্নটি হলো পার্সন অধঃএকক। পার্সন অধঃএকক কাকে বলে? পার্সন অধঃএকক এটি মাইটোকন্ড্রিয়ায় লক্ষ্য করা যায়। মাইটোকন্ড্রিয়ার বহিঃপ্রাচীরে এটি লক্ষ্য করা যায়। এটি একটি বৃন্তবিহীন দানাদার অংশ। পরের প্রশ্নটি হলো সেন্ট্রিওল কি? সেন্ট্রোজোমের ভিতর যে দুটি রামের ন্যায় অংশ লক্ষ্য করা যায় তাকে সেন্ট্রিওল বলা হয়ে থাকে। পরের প্রশ্নটি হলো সেন্ট্রোস্ফিয়ার।
এই সেন্ট্রিওলকে ঘিরে যে সাইটোপ্লাজমীয় আস্তরণ লক্ষ্য করা যায় তাকে সেন্টোস্ফিয়ার বলা হয়। পরের প্রশ্নটি হলো অ্যাস্ট্রাল রশ্মি। অ্যাস্ট্রাল রশ্মি কী? সেন্টোস্ফিয়ারের বাইরে যে রশ্মির ন্যায় অংশ লক্ষ্য করা যায় তাকে অ্যাস্ট্রাল রশ্মি বলা হয়। এই অ্যাস্ট্রাল রশ্মি বেমতন্তু গঠনে সাহায্য করে। পরের প্রশ্নটি হলো ক্রিস্টি কী? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা আঙুলের ন্যায় ভাঁজ হয়ে যে প্রবর্ধক অংশ গঠন করে তাকে ক্রিস্টি বলা হয়ে থাকে। এই ক্রিস্টি মূলত দুই প্রকার হয়, শাখাযুক্ত ক্রিস্টি এবং শাখাবিহীন ক্রিস্টি। পরের প্রশ্নটি হলো ফটোলাইসিস কী? ফটোলাইসিস এর বাংলা হলো জলের আয়নীকরণ। সক্রিয় ক্লোরোফিল জলকে H+ ও OH- আয়নে ভেঙে দেয়। এই ঘটনাকে ফটোলাইসিস বলা হয়ে থাকে। পরের প্রশ্নটি হলো ফটোফসফোরাইলেশন। এই ফটোফসফোরাইলেশন বলতে কী বোঝো? ফটোফসফোরাইলেশন হলো এটিপি উৎপাদন পদ্ধতি। পাতার কোষে উপস্থিত এডিপি অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন করে। এই এটিপি উৎপাদন পদ্ধতিকে ফটোফসফোরাইলেশন বলা হয়। এই ফটোলাইসিস এবং ফটোফসফোরাইলেশন পরীক্ষার সময় কিন্তু গুলিয়ে যেতে পারে। তোমরা নিশ্চয়ই সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন একটি প্রশ্ন করা হলো। প্রশ্নটি হলো দ্বিপত্র কপাটক, ফুসফুসীয় ধমনী, মহাধমনী, ফুসফুসীয় শিরা, ঊর্ধ্বমহাশিরা, নিম্নমহাশিরা, অর্ধচন্দ্রাকার কপাটক মানব হৃৎপিণ্ডের কোথায় থাকে? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। দ্বিপত্র কপাটক কোথায় থাকে? বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে থাকে দ্বিপত্র কপাটক। এখানে একটা প্রশ্ন দেওয়া হয়নি দ্বিপত্র কপাটক কোথায় থাকে, তোমরা এটাও জেনে নাও ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটক লক্ষ্য করা যায় তাকে ত্রিপত্র কপাটক বলা হয়। ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী ডান নিলয়ের সাথে যুক্ত থাকে। হৃৎপিণ্ডের ডান নিলয়ের সঙ্গে ফুসফুসীয় ধমনী যুক্ত থাকে। মহাধমনী বাম নিলয়ের সঙ্গে যুক্ত থাকে। এর মধ্যে দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত বাহিত হয়। ফুসফুসীয় শিরা। এই ফুসফুসীয় শিরা যুক্ত থাকে হৃৎপিণ্ডের বাম অলিন্দের সঙ্গে। ফুসফুসীয় শিরার সংখ্যা হলো 4টি। এই ফুসফুসীয় শিরা হওয়া সত্ত্বেও এরা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। এটি একটি ব্যতিক্রমী শিরা। ঊর্ধ্বমহাশিরা এবং নিম্নমহাশিরা হৃৎপিণ্ডের ডান অলিন্দের সঙ্গে যুক্ত থাকে। এই ঊর্ধ্বমহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান অলিন্দেশে উপস্থিত হয়। অর্ধচন্দ্রাকার কপাটক। ফুসফুসীয় ধমনী এবং মহাধমনীর শুরুতেই এই অর্ধচন্দ্রাকার কপাটক লক্ষ্য করা যায়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে অর্ধচন্দ্রাকার কপাটক হৃৎপিণ্ডের কোথায় থাকে, তাহলে আমরা বলবো ফুসফুসীয় ধমনী এবং মহাধমনীর একেবারে শুরুতেই এই অর্ধচন্দ্রাকার কপাটক লক্ষ্য করা যায়। এখানে কিছু প্রশ্ন দেওয়া হলো। দেখো প্রশ্নের প্রথমেই বানান ভুল। এটা হবে হেনলির লুপ। হেনলির লুপ কি? হেনলির লুপ হলো নেফ্রনের বৃক্কীয় নালিকার একটি অংশ। নিকটবর্তী সংবর্ত নালিকা হঠাৎ সরু হয়ে গিয়ে ইউ আকৃতি বিশিষ্ট একটি লুপ গঠন করে, যা দূরবর্তী সংবর্ত নালিকা পর্যন্ত বিস্তৃত থাকে। একে হেনলির লুপ বলে। বিজ্ঞানী হেনলি এটি প্রথম আবিষ্কার করেছিলেন। তার নাম অনুসারে এর নাম হয়েছে হেনলির লুপ। এই হেনলির লুপের দুটো অংশ লক্ষ্য করা যায়। একটি হলো নিম্নমুখী বাহু এবং অন্যটি হলো ঊর্ধ্বমুখী বাহু। নিম্নমুখী বাহু থেকে ঊর্ধ্বমুখী বাহু আকারে অনেকটা বড় হয়ে থাকে। পরের প্রশ্নটি হলো বেলিনির নালী। বেলিনির নালী কি? সংগ্রাহী নালিকা যে নালিকার সাথে এসে যুক্ত হয় তাকে বেলিনির নালী বলে। এই বেলিনির নালী মাইনর ক্যালিক্সের সাথে যুক্ত থাকে। সংগ্রাহী নালিকা। দূরবর্তী সংবর্ত নালিকা যে নালিকার সাথে যুক্ত থাকে তাকে সংগ্রাহী নালিকা বলে। এই সংগ্রাহী নালিকা
বেলিনি নালী পর্যন্ত বিস্তৃত থাকে। পরের প্রশ্নটি হলো বাউম্যান ক্যাপসুল। এই বাউম্যান ক্যাপসুল হলো ম্যালপিজিয়ান কার্পোসলের একটি অংশ। এটি ফানেলের ন্যায় আকৃতি বিশিষ্ট অংশ। এর ভেতরে গ্লোমেরুলাস অবস্থান করে। গ্লোমেরুলাস দ্বারা রক্ত থেকে পরিস্রুত যে রেচন পদার্থ এই বাউম্যান ক্যাপসুলে আসে, সেখান থেকে বৃক্কীয় নালিকায় প্রেরণ করাই হলো বাউম্যান ক্যাপসুলের প্রধান কাজ। পরের প্রশ্নটি হলো গ্লোমেরুলাস। এটি ম্যালপিজিয়ান কার্পোসলের একটি অংশ। অন্তর্মুখী ধমনী বাউম্যান ক্যাপসুলের মধ্যে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গিয়ে যে রক্তজালক গঠন করে তাকে গ্লোমেরুলাস বলে। রক্তস্থিত রেচন পদার্থকে পরিস্রুত করাই এর প্রধান কাজ। পরের প্রশ্নটি হলো ভিলাই ও অ্যালভিওলাই কি, এর কাজ কি? ভিলাই ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে যে আঙুলের ন্যায় প্রবর্ধক লক্ষ্য করা যায় তাকে ভিলাই বলা হয়। এই ভিলাইতে অসংখ্য রক্তজালক থাকে। এর মাধ্যমে খাদ্য সারাংশ রক্তের দ্বারা শোষিত হয়। অ্যালভিওলাই। অ্যালভিওলাই হলো ফুসফুসের একটি অংশ। ফুসফুসের ব্রঙ্কিওলের একেবারে শেষ প্রান্তে যে বেলুনের ন্যায় স্ফীত অংশ লক্ষ্য করা যায় তাকে অ্যালভিওলাই বলা হয়। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানে সহায়তা করাই হলো অ্যালভিওলাইয়ের প্রধান কাজ। সবশেষে একটা প্রশ্ন উত্তর আমাদেরকে জানতে হবে। মানুষের বৃহদান্তে উপস্থিত একটি উপকারী ব্যাকটেরিয়া, তোমরা নিশ্চয়ই এর উত্তরটা জানো। ইকোলাই। ইকোলাই হলো মানুষের বৃহদান্তে অবস্থানকারী একটি উপকারী ব্যাকটেরিয়া। যাই হোক, আজ এখানেই শেষ করলাম। এই প্রশ্নের উত্তরগুলোকে সুন্দরভাবে তোমরা রেডি করো। নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরগুলোকে জানা 9-এর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতেও এসে থাকে। ধন্যবাদ সকলকে।